জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা জামায়াতের। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ। এদিকে এটিএম আজহারের মুক্তির দাবিতে পল্টনে জড়ো হচ্ছেন জামায়াতের কর্মীরা। এবং জানিয়ে দেব নতুন দলের আত্মপ্রকাশ 26শে ফেব্রুয়ারি, মতবিরোধের পর শীর্ষ পদ চূড়ান্ত। আরো জানিয়ে দেব কোন গোষ্ঠীকে সন্তুষ্ট করতে এই সরকার আসেনি বলছে মঈন খান। সর্বশেষ জানিয়ে দিব অনেক সাংবাদিক আখের গোছানোর জন্য দালালি করেন বলছে ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা জামায়াতের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী 25শে ফেব্রুয়ারি বেলা 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে তারা। দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করছিল চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 6.5 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও তিনি মুক্তি লাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণ অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান গোলাম পরওয়ার। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন মামলার আসামি এবং গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের একটি বিশেষ তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। কাজটি করছেন জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশের বিশেষ শাখার ডিএসবি সদস্যরা। জানা যায়, আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং গ্রেপ্তার আসামিদের জামিন ঠেকাতে কেন্দ্রীয়ভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে। পুলিশ সদর দপ্তর, জেলা পুলিশের একাধিক কর্মকর্তা ও পাবলিক প্রসিকিউটর সূত্রে জানা গেছে, প্রক্রিয়াধীন এই তালিকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল ফোনের নম্বর থাকছে। তাদের জামিন প্রতিরোধে প্রসিকিউশনের পক্ষ থেকে বিরোধিতা করার পরিকল্পনা রয়েছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংগঠিত সহিংসতার ঘটনায় সারা দেশে প্রায় 2100 মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর 2024 সালের 6 আগস্ট থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এসব মামলা করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী এমপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও পুলিশ সদস্য। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মামলাগুলোর আসামি প্রায় 1,25,000। এসব আসামির সিংহভাগের বিরুদ্ধেই আনা হয়েছে হত্যার অভিযোগ। 1 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কাছে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে চিহ্নিত 250 মামলার আসামিদের মধ্যে অন্তত 721 জন আসামি জামিন পেয়েছেন। বাইরের বিভিন্ন জেলা ও মহানগরেও এসব মামলায় জামিনপ্রাপ্তদের সংখ্যা বাড়ছে। আসামিদের অনেকেই গ্রেপ্তার হলেও কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পাচ্ছেন পলাতক আসামিদের নতুন করে গ্রেপ্তারের হারও কম। এটিএম আজহারের মুক্তির দাবিতে পল্টনে জড়ো হচ্ছেন জামায়াতের কর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামের কারাবন্দী নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ সমাবেশে অংশ নিতে পল্টন মোড়ে আসছেন দলটির নেতাকর্মীরা। বিকেল 3টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পল্টনের উদ্দেশ্যে যাত্রা করেন নেতাকর্মীরা। এর আগে কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার এক বিবৃতিতে তিনি জানান, এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সব মহানগরী এবং জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেল 4টায় পল্টন মোড়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশ এবং মিছিলের নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম 13 বছরেও অধিক সময় কারাগারে
কারাগারে আটক হয়েছেন তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেওয়া হয়নি। তিনি আরো বলেন, দেশবাসী আশা করছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 6 মাস 9 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমগুলো সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। নতুন দলের আত্মপ্রকাশ 26শে ফেব্রুয়ারি। মতবিরোধের পর শীর্ষ পদ চূড়ান্ত। দীর্ঘ কয়েকদিনের অস্থিরতার পর নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে কারা থাকবেন তা অনেকটাই চূড়ান্ত। দলের কাঠামো নাগরিক কমিটির মতোই থাকছে, তবে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে। এই কমিটি গত বৃহস্পতিবার ও শুক্রবার সভা করেছে। প্রথম সভায় দলের আত্মপ্রকাশের সময় অনুষ্ঠানের ধরন, শৃঙ্খলা, উপস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। আয়োজনের শৃঙ্খলার জন্য কমিটি গঠন এবং দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রস্তুতি কমিটি করা হয়েছে। সমঝোতার ভিত্তিতেই দলের শীর্ষ পদের নেতারা নির্বাচিত হবেন বলে নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন। তারা জানিয়েছেন, দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে নিয়ে তেমন কারো আপত্তি ছিল না। তিনি যে কোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নেবেন। সদস্য সচিব পদ নিয়ে দীর্ঘ সময় মতবিরোধ ছিল। শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এমন অনেকেই শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে এ পদে চাইছিলেন। তবে আলাপ আলোচনার পর এই পদে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের আশাটা অনেকটাই নিশ্চিত হয়েছে। এছাড়াও দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে শারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে দেখা যেতে পারে বলে এই নেতারা জানিয়েছেন। অন্যদিকে সমঝোতার ভিত্তিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জুনায়েদ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পটোয়ারি আসতে পারেন বলে জানা গেছে। নতুন দল 26শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে পারে। শুরুর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের কথা থাকলেও মানিক মিয়া এভিনিউতে দলটি আত্মপ্রকাশ করতে পারে। দলটির আয়োজনে নানা কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে, তবে দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। কোন গোষ্ঠীকে সন্তুষ্ট করতে এই সরকার আসেনি বলছে মঈন খান। কোন ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য এই সরকার আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, এই সরকার কিন্তু একটি বিশাল দায়িত্ব নিয়ে এসেছে। সেই দায়িত্বটা কি? বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তর করা। এটি কিন্তু ছোটখাটো জিনিস নয়। আমি আনন্দিত তারা চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন। শুধু গ্রহণ করলে হবে না, দায়িত্বটিও সঠিকভাবে পালন করতে হবে। এটি শুধু তাদের জন্য নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকাস্থ মীর সরাই জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত গণ অভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। ডক্টর মঈন খান বলেন, ছাত্র জনতার বিপ্লবের পরে আজকে যারা প্রতিনিধিত্ব করেছেন, সরকারে 3 জন আছেন। এছাড়া বিভিন্ন কমিটিতে সমন্বয়ক রয়েছেন, নাগরিক কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। তাদের সরাসরি প্রশ্ন করতে চাই, এই যে 4টি গ্রুপ যে রয়েছে তাদের মধ্যে কজন সত্যিকারের ছাত্র রয়েছে? তারা কি আসলেই আজকে ছাত্রত্ব শেষ করেছে? ছাত্রত্ব পরবর্তী তারা চাকরি প্রত্যাশী ছিল না? তাহলে আজকে যে আমরা ছাত্র জনতা বলছি, টেকনিক্যালি কেউ প্রশ্ন করলে এটা যে কত দোষে দুষ্টু, সেই প্রশ্ন তো আসছে। মঈন খান বলেন, যারা রাজপথে ছিল, যারা নিজেদের সাধারণ ছাত্র বলে পরিচয় দিয়েছিল, তাদের মধ্যে কি কেউ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না? অবশ্যই ছিল। যারা সত্যিকারের ছাত্র রাজপথে ছিল, তারা কি কেউ বিএনপি সদস্য ছিল না? এটা বুঝতে হবে। সত্যটা হলো, তারা সেদিনের পরিপ্রেক্ষিতে বিএনপি বলে নিজেদের পরিচয় দেয়নি, তারা পরিচয় দিয়েছিল সাধারণ ছাত্র বলে। এই সত্যগুলো বুঝতে না পারলে আমরা যে সংকটে আছি, সে সংকট থেকে কিন্তু বের হতে পারবো না। অনেক সাংবাদিক আখের গোছানোর জন্য দালালি করেন বলছে ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকাল অনেক সাংবাদিক সবার কথা বলি না, তারা নিজেদের আখের গোছানোর জন্য দালালি করেন। কথাটা ভালো না হলেও বলতে হলো। বাড়িঘর, প্লট সব জোগাড় করে মাহফুজ উল্লাহর কিছুই ছিল না। তার চিকিৎসার জন্য তার পরিবারকে, বন্ধুদের কাছে হাত পাততে হয়েছে। সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা
আলোচনা সভায় একথা বলেন তিনি। সাংবাদিক মাহফুজুল্লাহর কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, 2014 এর নির্বাচনের পরে 2018 নির্বাচনের আগের সময়টাই সে অনেক কাজ করেছে। তখন সব দলকে ঐক্যবদ্ধ করার জন্য মাহবুব উল্লাহ ও জাফরুল্লাহ ভাইয়ের অসাধারণ প্রচেষ্টা ছিল। তারা ছিলেন বলেই ডান বাম সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল। একেবারেই গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ ছিলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। মির্জা ফখরুল বলেন, যারা জীবনে আমরা বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমরা সেদিন শ্রেণীর শত্রু খতম করার স্লোগানও দিয়েছি। সেই ব্যাপারটা যে সঠিক ছিল। এরপরে রাজনৈতিক চিন্তা ভাবনার যে পরিবর্তন এসেছে, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ শুরু করেছিলাম। তিনি বলেন, আজ আমরা আশাবাদী ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর কথার মতো দীর্ঘদিন ধরে এদেশের রাজনৈতিক দলগুলো যে চেষ্টা করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে ছাত্র জনতার সমবেত প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। আমরা আশার আলো দেখতে পাচ্ছি। উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে আমরা নতুন করে গড়ে তুলব। সবাই এই কথাটা বলেছে। সবার এই কথাটাই আরো বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। সত্যিকার অর্থেই আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করতে পারি, তখনই তার প্রতি সম্মান দেখানো সফল হবে।